প্রকাশ করে না। এরকম লাজুক টাইপের রোগীদের মধ্যে এরকম হয়। আবার কিছু বুদ্ধিজীবী রোগীও আছে, তারা মনে করে যে ডাক্তারের জন্য যদি বলি যে আমার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, ডাক্তার হয়তো আমাকে আর ভালো ওষুধ দিবে না। এরকম কিছু বুদ্ধিজীবীও আছে। তো যাই হোক, তো এই যে লাজুক পেশেন্ট, তারা নিজেরাও জানে যে ছোট কাছে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের কাছে ওইটা কোনো পরিবর্তনই মনে হয় না, এটাকে বলার মতো কিছু মনেই করে না, যার কারণে তারা কোনো স্বীকারই করে না যে তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে। তো হোমিওপ্যাথ মাস্ট মেক শিওর দ্যাট নাথিং হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ডিউরিং দিস ফার্স্ট অফ মান্থ। তো যারা হোমিওপ্যাথ, তাদেরকে অবশ্যই শিওর হইতে হবে যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। এই যে প্রথম মাসের মধ্যে যে ওষুধটা রোগী খেয়ে আসলো, সত্যিকার ভাবেই তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা এই ব্যাপারে তাকে আগে শিওর হইতে হবে। দ্য এক্সামিনেশন মাস্ট বি ভেরি থরো। সে পুঙ্খানুপুঙ্খভাবে রোগীর অবস্থাকে এক্সামাইন করবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। And the practitioner should take into consideration all subtle reaction of the patient when he replies to question. এবং যে প্র্যাকটিশনার, চিকিৎসক, তাকে রোগীর মধ্যে ছোটখাটো যে কোনো ধরনের প্রতিক্রিয়ায় পর্যবেক্ষণ করতে হবে। রোগীকে হয়তো আপনি কোনো প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোগীর রিয়াকশনটা কি, সেই রিয়াকশনটা খুব ভালোভাবে দেখবেন। মানুষ কিন্তু যখন সত্যিটা জানার পরেও স্বীকার করতে চায় না, তার মধ্যে দেখবেন কিছু পরিবর্তন। আবার যারা লাজুক, শাই পেশেন্ট, সিক্রেটিভ পেশেন্ট, তাদের আচরণ দেখেও আপনি বুঝতে পারবেন। আপনি কোশ্চেন করবেন, দেন লাজুক লোকদের উত্তরের ভঙ্গিমায় অন্যরকম হবে। এই জন্য তাদের যে প্রতিক্রিয়া, ছোটখাটো প্রতিক্রিয়া যেগুলো হয় প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই দিতে গিয়ে, সেগুলো আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। তাহলে কি আপনাকে ধরতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি রোগীটা লাজুক কিনা, রিজার্ভ কিনা। Sometimes in these cases the patient may hesitate. অনেক সময় এই ধরনের ক্ষেত্রে রোগীরা ইতস্তত করে বিফোর শি অ্যান্সার্স, কোনো উত্তর দেওয়ার আগে। অর হার টোন অফ ভয়েস চেঞ্জ, তার কণ্ঠস্বরের যে টোন সেটাই পরিবর্তন হয়ে যায়। when she gives example of situation, সে যখন তার সিচুয়েশনটাকে বর্ণনা করতে যায়, উদাহরণ দিতে যায়। If small mental emotional changes are observed or admitted to, it is advisable to wait or prescribe a placebo. আপনি যদি দেখেন তার মধ্যে সামান্যতম পরিবর্তন হয়েছে, সেটা তার মানসিক স্তরে হইতে পারে, আবেগ স্তরে হইতে পারে, হয়তো আপনি অবজার্ভ করলেন অথবা রোগী আপনার কাছে স্বীকার করে নিল পরে যে সামান্য হয়তো কিছু পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনার যে কাজটা করা উচিত হবে, আপনাকে ওয়েট করতে হবে। আপনি রোগীকে প্লাসিবো প্রদান করবেন, হয় প্লাসিবো প্রদান করবেন অথবা রোগীকে বলবেন আপনি আরো কিছুদিন পরে আসেন, ওয়েট করেন। তো যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হোমিওপ্যাথ বিকাম ফ্যামিলিয়ার উইথ দিস টাইপ অফ পেশেন্ট। এই ধরনের রোগী যারা আছে তাদের ব্যাপারে ডাক্তারদের অবশ্যই ফ্যামিলিয়ার হইতে হবে, পরিচিত হইতে হবে, কারণ এরকম রোগী আমাদের মধ্যে আসতে পারে। কোন ধরনের রোগীরা এইরকম কাজ করে, কোনো ছোটখাটো পরিবর্তন হলে বলতে চায় না, কারা সিক্রেটিভ, কারা শাই, এই ধরনের পেশেন্ট সম্পর্কে আপনার আগের থেকে ফ্যামিলিয়ার থাকতে হবে। অ্যাজ কন্ট্যাক্ট উইল নট ইজি টু এস্টাবলিশ, যেহেতু এই ধরনের রোগীদের সাথে আপনার কন্ট্যাক্টটা খুব সহজে প্রতিষ্ঠিত হয় না, এরা সহজে আপনার কাছে মুখ ফুটে সবকিছু স্বীকার করে না, সবকিছু বলে না। And the patient may unintentionally mislead the practitioner, কারণ এই ধরনের রোগীরা অনিচ্ছাকৃত ভাবে হয়তো আপনাকে মিসলিড করতে পারে, ভুল পথে পরিচালিত করতে পারে। In some cases, it helps for the homeopath to explain that the information provided must be absolutely correct. Otherwise, one may choose the wrong remedy because of incomplete details or misinformation. তো কোনো কোনো ক্ষেত্রে যে রোগীরা যদি এরকম ভুল তথ্য দেয় তাহলে বা মিস ইনফরমেশন দেয়, তাহলে আপনি তার সঠিক মূল্যায়ন করতে পারবেন না যে রোগীটা অ্যাকচুয়ালি ভালোর দিকে যাচ্ছে না যাচ্ছে। কারণ সঠিক মূল্যায়ন করার জন্য আপনাকে অবশ্যই সঠিক তথ্য জানা থাকা লাগবে। যদি কোনো ভুল ইনফরমেশন দেয় বা কোনো ইনকমপ্লিট ডিটেলস রোগী বর্ণনা করে, অসম্পূর্ণ তথ্য যদি প্রদান করে, তাহলে দেখা যায় আপনি হয়তো ভুল ওষুধ তার জন্য প্রেসক্রাইব করে ফেলতে পারেন।
দিস ক্যান হ্যাপেন উইথ সার্টেন রেমেডিস। এইরকম এই যে লাজুক সাই এই ধরনের রোগী বেশ কিছু পেশেন্টের রোগীদের মধ্যে হইতে পারে, যেন থুজা অক্সিডেন্টালিস রোগীরাও এরকম কাজ করে। সাইকোটিক পেশেন্ট থুজা এরা খুব সিক্রেটিভ থাকে, নিজের লক্ষণ প্রকাশ করতেছে না। ইগনিশিয়ার রোগী যারা ইগনিশিয়া, নেট্রামিউরেটিকাম, এরা চাপা স্বভাবের থাকে, এরা সহজে বলতে চায় না। বা এই ধরনের আরো কিছু ওষুধ যেগুলা খুব সিক্রেটিভ থাকে বা ভীতু টাইপের থাকে, তাদের মধ্যে আমরা এই ধরনের ঘটনা দেখতে পারি। তো যদি কোনো রোগী এরকম সাই রিজার্ভ থাকে, এটা অনেক ক্ষেত্রে কোনো রোগীর জন্য লক্ষণ হতে পারে। বিশেষ কিছু ওষুধের মধ্যে এরকম ঘটনা ঘটে। থুজা, ইগনিশিয়া, নেট্রামিউরেটিকাম, কেলি গ্রুপের রোগীদের মধ্যে এরকম থাকে। One must be mindful that there are cases of this nature where this attitude becomes a part of the sickness. এটাও ডাক্তারকে মাথায় রাখতে হবে যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই যে তার যে অ্যাটিটিউড, এই ধরনের দৃষ্টিভঙ্গি, এটা তার অসুস্থতার একটা পার্ট, মেকিং দ্য পেশেন্ট সাসপিসিয়াস, যেটা রোগীকে অনেক বেশি সন্দেহপরণ করে তোলে, সিক্রেটিভ বানায় ফেলে। It should be understood that these cases are much more difficult to treat. এই ধরনের রোগীদের চিকিৎসা করা অনেক কঠিন ব্যাপার, এটা আপনাকে বুঝতে হবে। There are also some patients who tend to be ill to get attention. আবার এমন কিছু রোগীও আছে যেগুলা কিছুটা কি বলে যে হিস্টেরিক্যাল, তারা অনেক সময় তার দিকে সবাই দৃষ্টি দেখ, সেই কারণে লোকজনের দৃষ্টি তার দিকে পড়ুক, এই দৃষ্টি আকর্ষণের জন্যই তারা অসুস্থতার ভান করে অনেক সময়। ডাক্তার কেন্ট ডিসক্রাইব সাচ কেসেস, ডাক্তার কেন্ট এরকম একটা রোগীর কথা বর্ণনা করেছেন তার লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাতে, যেখানে দ্য পেশেন্ট ওয়াজ এ ওমেন, পেশেন্ট ছিল একজন মহিলা, হু প্রিটেন্ডেড টু বি সিক হোয়েন শি ওয়াজ ইন এ কোম্পানি অফ আদার্স। সে যখন অন্যজনের সংস্পর্শে যেত তখন সে অসুস্থতার ভান করত। তার জন্য ওষুধ ছিল প্লাম্বাম মেটালিকাম। People with these mental emotional symptoms are in the lower level of health. এই ধরনের যাদের মেন্টাল ইমোশনাল সিমটমস আছে তারা সাধারণত নিচে লেভেলের হেলথের রোগী হয়। The organism no longer has its strength. তার যে জীব দেহ, তার যে দেহ, তার আর খুব বেশি স্ট্রেংথ থাকে না, খুব বেশি শক্তি থাকে না। And the disturbance has permitted a deeper level. তার অসুস্থতাটা, তার বিশৃঙ্খলাটা আরো গভীর লেভেলে চলে যায়, প্রডিউসিং মেন্টাল ইমোশনাল প্যাথোলজি, এবং তার মানসিক এবং আবেগজনিত প্যাথোলজি তৈরি করে। আমরা জানি আমাদের দেহযন্ত্র যত শক্তিশালী হবে তত আমাদের রোগগুলা, অসুস্থতা, বিশৃঙ্খলগুলা সুপারফিশিয়াল লেভেলে থাকে, ডিপার লেভেলে প্রবেশ করে না। যেহেতু রোগীর মধ্যে ওই স্ট্রেংথ আর থাকে না, যার কারণে তার ডিস্টারবেন্স ডিপার লেভেলে চলে যায় এবং তার মধ্যে আবেগজনিত এবং মানসিক প্যাথোলজি তৈরি করে। Patients with a rather reserved personality can be found on all level of health because all kinds of traits are encountered throughout the whole spectrum of the level of the health. তো ওই যে আমরা বললাম যে লোয়ার লেভেলের রোগীদের মধ্যে এরকম হয়, যেহেতু শরীরে স্ট্রেংথ থাকে না, তখন ডিপার লেভেলে অসুখ পৌঁছে যায়, তখন তার মেন্টাল ইমোশনালি সে অসুস্থ হয়ে পড়ে। তবে সকল লেভেলের রোগীদের মধ্যেই এই ধরনের পার্সোনালিটির রেশ পাওয়া যায়, হ্যাঁ, এবং দেখা যায় যাদের লেভেল ভালো তাদের মধ্যেও এই ধরনের পার্সোনালিটি থাকতে পারে। তো এই ধরনের পার্সোনালিটির ট্রেটস এটা আমরা অনেক সময় সকল লেভেলের রোগীদের মধ্যে আমরা পাই। হয়তো অনেকের মধ্যে ওইভাবে প্রকাশ পায় বড়ভাবে, অনেকের মধ্যে ওইভাবে বড়ভাবে প্রকাশ পায় না। This has nothing to do with the pathological condition we treat, but rather emotional constitution of the patient. So, this has nothing to do with the pathological condition we treat. যে এরকম যাদের পার্সোনালিটি, সেখানে আমরা যে রোগীর যে প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য আমরা ট্রিটমেন্ট করতেছি তার সাথে এর কোনো সম্পর্ক অনেক সময় থাকে না, বরঞ্চ
রেদার দ্য ইমোশনাল কনস্টিটিউশন, এটা বরঞ্চ তার একটা মানসিক ধাত একটা এরকম, যে এমনিতেই সে সিক্রেটিভ থাকে, তার সাথে প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে সাথে কোনো অনেক সময় কোনো সম্পর্কই থাকে না। হুয়েন এটাকে অনেকে আছে না, কেউ কিপটা টাইপের, কেউ আছে বেশি কথা বলে, কিছু একটু কম কথা বলে, এটাই তার ধরন, একটা মানুষের ধাত, ইমোশন, তার কনস্টিটিউশন এরকম। When mental emotional traits begin to interfere with the ability to function harmoniously, however, they become part of the disturbance, they need to be treated by the homeopath. তো অনেকের ধাতই এরকম, কেউ একটু কিপটা স্বভাবের, কেউ একটু রাগী টাইপের, কেউ একটু সিক্রেটিভ থাকে, কেউ একটু বেশি কমিউনিকেটিভ থাকে। তো এগুলা হয়তো তার তার একটা তার একটা ধাতুগত বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য। কিন্তু এই যে এই ধরনের বৈশিষ্ট্য যখন মেন্টাল ইমোশনাল এই ধরনের ট্রেড যখন তার স্বাভাবিক যে কার্যক্রম, শরীরের যে হারমোনিয়াসলি যে সুরেলা ভাবে শরীর যে কার্যক্রম করবে, সেখানে যদি ইন্টারফেয়ার করে, বাধাগ্রস্ত করে সেখানে, তাহলে সেটা তার রোগের বিশৃঙ্খলা আরো বাড়ায় দেয়। সেক্ষেত্রে আপনাকে হোমিওপ্যাথকে সেটাকে বিবেচনায় নিয়ে সেটার হিসেব করে ট্রিটমেন্ট করতে হবে। আর আদারওয়াইজ যদি সেগুলো দেখেন যে তার এই যে এইগুলোর সাথে তার প্যাথোলজির কোনো সম্পর্ক ওই রকম নাই, তাহলে ওই দিকে অত খেয়াল না করলে হবে। কিন্তু এগুলা যদি তার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, হ্যাঁ, তাহলে সেটাকেও হোমিওপ্যাথকে বিবেচনায় নিয়ে সেগুলোরও চিকিৎসা করতে হবে। ইন জেনারেল পেশেন্ট হু আর ইন গুড হেলথ, স্বাভাবিকভাবে সাধারণভাবে পেশেন্ট যাদের ভালো স্বাস্থ্য, a better chance of being mentally emotionally well balanced even if they are reserved. এমনিতে সাধারণভাবে যাদের ওভারঅল স্বাস্থ্য অবস্থা ভালো, ভালো স্বাস্থ্যের অধিকারী যারা, তাদের যাদের মানসিক, তাদের মধ্যে একটা চান্স থাকে তারা মানসিকভাবে বা ইমোশনালি ওয়েল ব্যালেন্স থাকে, যদিও তারা সিক্রেটিভ। তাহলে এই যে অনেকে আছে একটু চাপা স্বভাবের, কিন্তু এই চাপা স্বভাবটা অ্যাকচুয়ালি তার প্যাথোলজির পর্যায়ে না, সে মানসিক দিক দিয়েও বা আবেগের দিক দিয়েও সে সুস্থ থাকে। Nonetheless, as the defense mechanism weakens, more disturbance may pervade deeper into the organism, producing mental emotional disturbance. অন্যথায় যদি ডিফেন্স মেকানিজম অত্যধিক দুর্বল থাকে, তাহলে সেখানে রোগীর যে বিশৃঙ্খলা সেটা কি করতে পারে, আরো পারভেট করতে পারে, আরো ছড়ায় যেতে পারে, পরিব্যক্তি ঘটাতে পারে, ডিপার, আরো গভীর স্তরে তার ডিস্টারবেন্সটা ছড়ায় যেতে পারে রোগীর দেহের, প্রডিউসিং মেন্টাল ইমোশনাল ডিস্টরশন। সেক্ষেত্রে তার মধ্যে মানসিক এবং আবেগজনিত ডিস্টরশন তৈরি করবে, আবেগজনিত এরকম বিকৃতি তৈরি করবে। যাদের ডিফেন্স মেকানিজম উইক, সেখানে ডিস্টারবেন্স গুলা আরো গভীর স্তরে চলে যায় এবং রোগীর আবেগজনিত এবং মানসিক বিকৃতি সাধন করে। তো ইনস্পাইট অফ দিস, patient can be completely mentally emotionally healthy as the force of the disease can be concentrated entirely on the physical level. অনেক সময় এরকম হওয়ার পরেও দেখা যায় তার মানসিক দিক দিয়ে বা ইমোশনালি সে সম্পূর্ণ ভালো থাকে, তার যে ডিস্টারবেন্সটা সম্পূর্ণটাই তার ফিজিক্যাল লেভেলে থাকে, তার শারীরিক স্তরে থাকে। ইভেন ইন গ্রুপ ডি, এমনকি গ্রুপ ডি রোগীর মধ্যেও আমরা এরকম পাই যে তার মধ্যে মেন্টাল ইমোশনালি কোনো মানে ওই রকম সমস্যা তার মধ্যে নাই, বিকৃতি নাই, তার সম্পূর্ণ বিশৃঙ্খলাটাই শুধুমাত্র তার ফিজিক্যাল লেভেলেই আছে। এবং এমন ঘটনা গ্রুপ ডি এর রোগীদের মধ্যেও হইতে পারে। when a patient from group D, যখন কোনো রোগী গ্রুপ ডি এতে থাকে, who is suffering from an incurable pathology, গ্রুপ ডি এর রোগীরা সাধারণত যে সমস্ত প্যাথোলজিতে ভোগে সেগুলা ইনকিউরেবল থাকে, who is suffering from an incurable pathology and displaying little or no psychological problem. তো গ্রুপ ডি এর এরকম রোগী যাদের প্যাথোলজিটা আছে শুধুমাত্র শারীরিক স্তরে এবং সেই প্যাথোলজিটা ইনকিউরেবল, এই ধরনের রোগী অনেক মধ্যে অনেক সময় দেখা যায় তার ফিজিক্যাল প্যাথোলজিটাই অসুস্থ, ফিজিক্যাল লেভেলে সে অসুস্থ, তার মধ্যে সাইকোলজিক্যাল লেভেলে সামান্য বা কোনো পরিবর্তনই থাকে না। তো
যখন এইরকম রোগী আপনি চিকিৎসা করবেন, সেখানে যদি কোনো রোগীর মধ্যে সামান্যতম মানসিক বা আবেগ স্তরে পরিবর্তন হয়, সেটা ওভারলুক করবেন। সামটাইমস ওভারলুক, সেখানে অনেক সময় ওভারলুক করা হয়। When a patient from group D is treated, minor mental or emotional change are sometimes overlooked. যখন আপনি গ্রুপ ডি রোগীকে চিকিৎসা করবেন, সেই ক্ষেত্রে অনেক সময় এই ছোটখাটো মেন্টাল ইমোশনাল যে পরিবর্তনগুলো হয়, সেগুলো দেখা যায় ওভারলুক করা হয়, সেদিকে দৃষ্টি দেওয়া হয় না। This can also occur with patients from uppermost level of health who experience emotional problems. এরকম ঘটনা যাদের স্বাস্থ্য লেভেল ভালো, তাদের মধ্যেও অনেক সময় হইতে পারে যে দেখা যায় তাদের ইমোশনাল লেভেলের কিছু ছোটখাটো পরিবর্তন হয়েছে, সেগুলোকে আমরা ওভারলুক করি। কিন্তু এখানে কথা হলো যে যদি ইমোশনাল লেভেলের যদি ছোটখাটো পরিবর্তন রোগী যদি আপার লেভেলে থাকে, সেক্ষেত্রে তার ছোটখাটো পরিবর্তনগুলোকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। কিন্তু রোগী যদি গ্রুপ ডিতে থাকে, তার যদি এরকম প্যাথোলজি থাকে যেটা কিউর হওয়ার মতো না, সেখানে রোগীর যদি ওই মেইন প্যাথোলজির কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র তার মানসিক লেভেলের ছোটখাটো পরিবর্তন হয়, সেগুলাকে আমাদেরকে বিবেচনায় নেওয়া যাবে না। কারণ এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তার প্যাথোলজিক্যাল অবস্থার উপরে গুরুত্ব বেশি দিতে হবে। এই জিনিসটা খেয়াল করবেন। In the uppermost group, small changes on the mental emotional plan may constitute the first sign of improvement. আপনি যদি এরকম রোগী পান, রোগী সাই, লাজুক, সে হয়তো তার কোনো পরিবর্তনের কথা বলতে চায় না, আপনি তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবেন। যদি এরকম রোগী পান যে এটা আপার লেভেলে, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ পরিবর্তন করে দেখলেন যে যে রোগীটা সাই আপনার কাছে আসছে, তার সমস্যাটা যেটাই হোক, রোগীর ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো, তার হেলথ লেভেল ভালো, আপনি যদি খুব ইয়া করে পুঙ্খানুপুঙ্খ ভাবে তন্ন করে খোঁজ নিয়ে যদি দেখতে পান রোগীর মধ্যে কিছু মানসিক বা আবেগজনিত কিছু ছোটখাটো পরিবর্তন হচ্ছে, তাহলে আপনি সেগুলাকে রোগীর উন্নতি হয়েছে তার একটা সাইন হিসেবে ধরে নেবেন। These signs precede the evaluation of the physical symptoms. এই ধরনের ছোটখাটো পরিবর্তনগুলো সাধারণত তার ফিজিক্যাল যে লক্ষণগুলো সেগুলোর উন্নত হওয়ার আগে ঘটে। মানে হয়তো ফিজিক্যাল লক্ষণগুলা মানে উপশম হওয়ার আগে তার ইমোশনাল বা মানসিক লেভেলের কিছু উন্নতি আপনি আগে দেখতে পাবেন। However, কিন্তু উইথ পেশেন্ট ইন দ্য লোয়েস্ট লেভেল অফ হেলথ, যাদের স্বাস্থ্যের অবস্থা একদম নিচের দিকে, who are suffering from a severe physical pathology, যারা মারাত্মক কোনো শারীরিক প্যাথোলজিতে ভুগতেছে, one needs to see amelioration in the pathological symptoms first. সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে দেখতে হবে তার যে প্যাথোলজিক্যাল সিমটমগুলো আছে কিনা, সেগুলোর উপশম হয়েছে কিনা। কারণ এখানে এই ছোটখাটো মানসিক পরিবর্তনের চেয়ে তার যে প্যাথোলজি যেটা, সেটা আর পরিবর্তন দেখা বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই রোগীর মানসিক লেভেলের ছোটখাটো পরিবর্তনের চেয়ে এই লক্ষণগুলো তার মধ্যে বেশি অ্যাগ্রেসিভ থাকে, কারণ এগুলো তার জীবন মরণের সমস্যা তৈরি করে। তো এইগুলার গুরুত্বটাকে আপনাকে আগে বিবেচনায় নিতে হবে। যে রোগীর মধ্যে যদি দেখেন প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তন নাই, রোগীর যে ধরেন ক্যান্সার মেটাস্টেটিস, তার ক্যান্সারের অবস্থা বেড়েই চলছে, হ্যাঁ, হয়তো রোগী মানসিক দিক দিয়ে বলতে পারে আমি একটু ভালো বোধ করতেছি, কিন্তু ওইটাকে আপনি তখন বিবেচনায় নেবেন না, বরঞ্চ এই ক্ষেত্রে রোগীর যে ফিজিক্যাল প্যাথোলজি যেটা আছে সেটার উপরে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। ফিজিক্যাল প্যাথোলজির মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনি ওষুধ পাল্টাবেন। আদারওয়াইজ দ্য রেমেডি গিভেন ওয়াজ ইনকারেক্ট। এরকম ক্ষেত্রে যদি দেখেন যাদের একদম লোয়েস্ট লেভেল অফ হেলথ, তাদের মধ্যে প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তন হয় নাই, উপশম হয় নাই, হয়তো রোগী বলতেছে তার মানসিক দিক দিয়ে কিছু উন্নতি, সেটাকে আপনি ধরে নেবেন যে এটা সত্যিকার তার ওষুধের ভালো ক্রিয়া না, এক্ষেত্রে আপনাকে ওষুধ চেঞ্জ করতে হবে। ইভেন ইফ দ্য পেশেন্ট রিপোর্ট স্মল চেঞ্জেস ইন দ্য, যদিও বলে থাকুক যে আমার মেন্টাল ইমোশনাল লেভেলে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু দেখলেন যে তার যে মেইন প্যাথোলজি
তার সমস্যাটা আরো খারাপ হয়েছে, এবং রুগী কোন পর্যায়ের রুগী এটা যারা গ্রুপ ডি তে অবস্থান করতেছে, সেখানে আপনি মনে করবেন যে আপনার ওষুধটা ভুল হয়েছে। এই যে রুগী, দিস চেঞ্জেস মে ওকার উইদাউট বিং অ্যাট্রিবিউটেড টু দ্য রেমেডি বিকজ they appear as a result of a positive exchange between the homeopath and the patient. This is known as placebo effect. তো রোগীর মধ্যে যারা গ্রুপ ডি তে অবস্থান করতেছে, যাদের প্যাথোলজি অনেক গভীরে অবস্থান করতেছে, যাদের প্যাথোলজিটা খুব অ্যাগ্রেসিভ, সিভিয়ার, প্যাথোলজিটা খুব মারাত্মক, এক্ষেত্রে এই প্যাথোলজিটার উপরেই আমাকে বেশি নজর দিতে হবে। তার ছোটখাটো মানসিক পরিবর্তনের দিকে নজর না দিয়ে এই দিকে বেশি নজর দিতে হবে। যদিও ছোটখাটো মানসিক পরিবর্তন হয় তার, কিন্তু মানে হয়তো মানসিক দিক দিয়ে সে ভালো বোধ করতেছে, কিন্তু তার যদি দেখেন যে তার সিভিয়ার যে প্যাথোলজি সেটা আরো খারাপ হয়েছে বা সেটা সেইভাবেই আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ওষুধটা হয়তো ভুল হয়েছে। আর রুগী যে একটু ভালো বোধ করতেছে, এটা তার একটা প্লাসিবো ইফেক্ট। হয়তো ডাক্তাররা, হোমিওপ্যাথি ডাক্তাররা রুগীদের সাথে ভালো কমিউনিকেশন করে, রুগীদের ভালো উৎসাহ উদ্দীপনা, তার কথাগুলো ভালোভাবে শুনে। তো এই যে ডাক্তারের সাথে এই যে রুগীর যে এক্সচেঞ্জটা হয়, এই পজিটিভ এক্সচেঞ্জের কারণেই রুগীটা হোপফুল থাকে যে আমি হয়তো ভালো কিছু ডাক্তারের ওষুধ খেয়ে আমি ভালো বোধ করব। তো যার কারণে হয়তো সে মানসিক দিক দিয়ে এটা ভালো বোধ করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সে অ্যাকচুয়ালি তার মধ্যে কোনো উন্নতি হয় না। দেখা যায় যে ইফ দিস ইন দিস কেস দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন উইল কন্টিনিউ টু রান ইটস কোর্স আনডিস্টার্ব। এরকম ক্ষেত্রে দেখা যায় যে প্লাসিবো ইফেক্টের কারণে রোগীর মধ্যে একটু ভালো ভালো লাগলেও সত্যিকার অর্থে তার যে মেইন প্যাথোলজি সেটা তার স্বাভাবিক গতিতে বেড়ে চলে, সেখানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ছিল অবজারভেশন 14। অবজারভেশন 14টা এখানে মেইন কথাটা হইল যে আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে সত্যিকার এই ধরনের রোগীরা, যে রোগীরা এসে আপনাকে বলতেছে যে আমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, প্রথম নির্ধারণ করবেন যে যে রোগীটা আপনাকে বলতেছে সে সত্যি কথা বলতেছে কিনা, সে রোগীটা কেমন, সে কি রিজার্ভ পেশেন্ট, সে কি সাই পেশেন্ট। যদি সাই পেশেন্ট না হয়, রিজার্ভ পেশেন্ট না হয়, তাহলে অবজারভেশন 13 গুলো আমরা এখানে পর্যবেক্ষণ, ওগুলা হিসেব করো, অবজারভেশন 13 এর মূল্যায়ন গুলা এখানে করব। আর যদি দেখি যে রোগী সাই পেশেন্ট, রিজার্ভ পেশেন্ট, তো আমরা জানি যারা সাই, তারা যারা রিজার্ভ, তারা এই ছোটখাটো পরিবর্তনগুলো অনেক সময় ডাক্তারের সাথে বলতে চায় না, কারণ ডাক্তারের সাথে তারা কমিউনিকেটিভ থাকে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে রুগীকে খুব থরলি অবজার্ভ করতে হবে। তো সহজ কথাই হলো যে এই ধরনের রুগী আমাদেরকে আগে দেখতে হবে, এইরকম রিজার্ভ পেশেন্ট যারা আছে, সাই পেশেন্ট যারা আছে, তো এই ক্ষেত্রে আমাদেরকে নির্ধারণ করতে হবে রুগীর লেভেলটা কোন লেভেলের। রুগী যদি আপার মোস্ট লেভেলের রুগী হয়, তাহলে তারা যদি বলে যে আমাদের কোনো পরিবর্তন হয় না, আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করবেন। জিজ্ঞেস নিকাশ করে যদি দেখেন যে রুগীর তার মানসিক ইমোশনাল লেভেলের কিছু পরিবর্তন হয়েছে, এখনো তার ফিজিক্যাল লেভেলের পরিবর্তন হয় নাই, তো রুগী যেহেতু ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো, আমরা জানি এরকম ক্ষেত্রে মানসিক আগে সে উন্নতি, ছোটখাটো উন্নতি হলে মানসিক দিক দিয়ে উন্নতি বোধ করে, তারপরে তার শারীরিক উন্নতিটা ঘটে। তো এই ক্ষেত্রে আপনাকে অবজার্ভ, ওয়েট করতে হবে, প্লাসিবো দিবেন, দেরি করবেন। আর যদি দেখেন যে রুগী গ্রুপ ডি তে অবস্থান করতেছে, তার প্যাথোলজিটা খুবই মানে কি বলে সিভিয়ার প্যাথোলজি, অ্যাগ্রেসিভ প্যাথোলজি, যেখানে আমরা জানি রুগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে না, হ্যাঁ, তার ডিপার লেভেলে ইয়াটা হয়ে যায়, প্যাথোলজিটা বেড়ে যায়, প্রবেশ করে, ছড়ায় যায়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই রুগীর ছোটখাটো মানসিক পরিবর্তন দেখলেও আমাদেরকে তার ফিজিক্যাল যে চেঞ্জ সত্যিকার হয়েছে কিনা সেই দিকে বেশি দৃষ্টি দিতে হবে। যদি ফিজিক্যাল প্যাথোলজির কোনো পরিবর্তন আমরা না দেখি, তার শারীরিক স্তরের, তার যে মেইন প্যাথোলজি, তার যদি কোনো পরিবর্তন না দেখি, রুগী যদি এমনিতেই বলে যে আমি একটু ভালো আছি, এইটা যদি আপনি রুগীর মধ্যে খুঁজে পান, রুগী তো এমনি বলতে চাবে না রিজার্ভ পেশেন্ট, কিন্তু যদি দেখেন যে তার ইমোশনাল মেন্টাল লেভেলে সামান্য একটু উন্নতি হয়েছে, কিন্তু তার যে মেইন প্যাথোলজি সেটা কোনো উন্নতি হয় না, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওষুধ চেঞ্জ করবেন। কারণ
এটা হচ্ছে গ্রুপ ডি এর পেশেন্ট। এখানে ছোটখাটো মানসিক লক্ষণের চেয়েও তার যে মেইন প্যাথোলজি এটা বেশি অ্যাগ্রেসিভ থাকে, এইটাই বেশি গুরুত্ব দিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। সেটার মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আপনাকে ওষুধ পরিবর্তন করতে হবে, অন্য ওষুধে আপনি চলে যাবেন। 1 মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার, কন্টিনিউ প্লিজ। তো আমরা নেক্সট অবজারভেশনে চলে যাই। অবজারভেশন 15। অবজারভেশন 15 হলো ইমপ্রুভমেন্ট অফ সাম মাইনর ফিজিক্যাল সিমটম উইদাউট এনি ফার্দার চেঞ্জেস ইন এ রিজার্ভ অর ইন্টেলেকচুয়াল পেশেন্ট। তো প্রথম 13 আর 14 তো দেখছিলাম যে তো কোনো চেঞ্জই হয় না তাদের মধ্যে, কিন্তু অবজারভেশন 15-তে এসে বলতেছে যে ছোটখাটো ফিজিক্যাল সিমটমের মাইনর যে ছোটখাটো কিছু ফিজিক্যাল সিমটমের উন্নতি হয়েছে, কিন্তু আর কোনো চেঞ্জ রোগীর মধ্যে ঘটে নাই। সেটা রিজার্ভ রোগী হইতে পারে, অথবা মুখ চাপা স্বভাবের রোগী হইতে পারে, অথবা ইন্টেলেকচুয়াল কোনো বুদ্ধিজীবী রোগীও হইতে পারে। তারা যদি আইসা বলে এরকম যে তাদের কাছে তথ্য পান যে ছোটখাটো কিছু চেঞ্জ হয়েছে, ফিজিক্যাল সিমটমের ছোটখাটো চেঞ্জ হয়েছে, কিন্তু অন্য কোনো পরিবর্তন তার মধ্যে ঘটে নাই। In observation 15, during the follow-up, a reserved patient does not acknowledge any real changes. যারা একদম চাপা স্বভাবে তারা তো কোনো পরিবর্তনের কথা স্বীকারই করে না। However, he now reports alleviation of a chronic symptoms that he failed to mention during the initial intake. He explained that a persistent itching in the ear canal, which was present for several years, is not there anymore. তো এরকম রোগী, প্রথম কথা হলো যে রিজার্ভ রোগীরা তো সাধারণত স্বীকারই করতে চায় না তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে। যাই হোক, এরকম রোগী হয়তো আপনাকে এসে কিছু রিপোর্ট করতে পারে যে তার কিছু ক্রনিক লক্ষণের উপশম হয়েছে, যেগুলো হয়তো সে প্রথমে আপনার কাছে বলেই নেই। শুরুতে আপনার কাছে যখন ফার্স্ট কেস টেকিংটা নিলেন, তারা তো রিজার্ভ অনেক কিছুই বলে না, হয়তো এই লক্ষণের কথা তারা শুরুতে উল্লেখ করে নাই, কিন্তু যখন ফলো আপে আসছে তখন আইসা বলতেছে যে এই যে এই লক্ষণটা ছিল আমার বহুদিন ধরে, এইটার পরিবর্তন হয়েছে। তো শি এক্সপ্লেইনস দ্যাট এ পারসিস্টেন্ট ইচিং, হয়তো বলতেছে তার কানের মধ্যে কানের যে ইয়ার ক্যানেলটা আছে, কানের যে ছিদ্রপথটা আছে, ওইখানে তার দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে চুলকানি ছিল, আপনার ওষুধ খাওয়ার পরে সেটা আর চুলকাচ্ছে না। তো এরকম কিছু ফিজিক্যাল প্যাথোলজির কথা সে পরিবর্তনের কথা বলল। Although in the uppermost level of health, this type of development is almost certainly attributed to the action of the partially fitting remedy, this small change cannot be ignored.
especially because an introverted or intellectual patient has reported it. যদিও উপরের লেভেলের যে সমস্ত রোগী আছে যাদের ওভারঅল হেলথ স্টেট ভালো এবং সেখানে তাদের মধ্যে যে এই ধরনের একটা পরিবর্তন হইলে আমরা অনেক সময় এর আগে কি বলেছিলাম যে যে ওষুধ যখন পার্শিয়ালি সিলেক্টেড হয় সেই ক্ষেত্রে এরকম মাইনর কিছু চেঞ্জ হয়, দেখা যায় যে খোঁজ নিয়ে দেখা যায় যে ওষুধটা অ্যাকচুয়ালি তার যথাযথ ছিল না, সেক্ষেত্রে আমাদের যথাযথ লক্ষণ করতে হয়। কিন্তু এই ধরনের যারা কি বলে রিজার্ভ পেশেন্ট অথবা বুদ্ধিজীবী পেশেন্ট, তো তারা যদি এই ধরনের কথা বলে যেটা আগে রুগী বলে নাই, এখন বলছে দীর্ঘদিনের সমস্যা ছিল সেটা এখন ভালো হয়ে গেছে, তাহলে এটাকে আপনাকে ইগনোর করা যাবে না, এটাকে মাথার মধ্যে রাখবেন। Organism with a functioning defense mechanism tend to produce clear remedy reaction unless the action is disturbed. Organism যে সমস্ত দেহযন্ত্র with a functioning defense mechanism, যাদের যে ডিফেন্স মেকানিজম আছে, ভাইটাল ফোর্স আছে, সেটা মানে কার্যকরী ঠিকমতো ফাংশন করতেছে, tend to produce clear symptom. আমরা জানি এই ধরনের রোগীদের যে সিমটমগুলো প্রকাশ করে তারা তাদের মধ্যে এই রেমেডি রিয়াকশনগুলো পরিষ্কার থাকে যদি না তার অ্যাকশনকে কোনোভাবে ডিস্টার্ব না করা হয়। যাদের ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো, যাদের ভাইটাল ফোর্স ঠিকমতো কাজ করতেছে, তাদের মধ্যে কোনো ওষুধ দিলে তার যে প্রতিক্রিয়াটা হয় সেই প্রতিক্রিয়াটাও আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যদি না কোনো কারণে তার প্রতিক্রিয়াটাকে ডিস্টার্ব না করা হয়। If the organism under treatment belongs to lower level of the health, the remedy might be correct. কিন্তু যদি lower level of health এর মধ্যে যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের ওষুধটা হয়তো সঠিক। The poor result observed after a month could be due to the slow reacting organism. This organism may be unable to produce a strong immediate reaction. তো আপার লেভেলের রোগীদের মধ্যে যখন এরকম ছোটখাটো একটা পরিবর্তন হয়, রোগীরা যদি এরকম বুদ্ধিজীবী রোগীরা বলে সেটাকে তো আপনি বিবেচনায় নেবেন। আর এরকম ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে আমাদের পার্শিয়ালি সিলেক্টেড মেডিসিন হইতে পারে, কারণ তার মধ্যে একদিকে শুধু পরিবর্তন হয়েছে। আর লোয়ার লেভেলের রোগীদের ক্ষেত্রে সেটা আপনার পার্শিয়ালি না, সেটা আপনার জন্য কারেক্ট মেডিসিনই হতে পারে, কারণ যারা আমরা জানি লোয়ার লেভেলের হেলথের যে ভাইটাল ফোর্সটা থাকে, ডিফেন্স মেকানিজমটা থাকে, সেটা একটু দুর্বল থাকে, সেটা তার মধ্যে যে এই যে রিয়াকশন করা এটা এত ক্লিয়ার কাট ভাবে সুন্দরভাবে করতে পারে না, যেহেতু সে দুর্বল থাকে, এখানে রিয়াকশনটা একটু দেরিতে হয়। আপার লেভেলের রোগীদের মধ্যে রেমেডি রিয়াকশনটা একদম ক্লিয়ার কাট থাকে, যেহেতু তাদের ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে, ভাইটাল ফোর্স ভালো থাকে, যার কারণে তার যে পরিবর্তন ওষুধ দেওয়ার পরে তার যে পরিবর্তনটা সেটা ক্লিয়ার কাট পাওয়া যায় এবং দ্রুত গতিতেই পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে যদি দ্রুত গতিতে যেহেতু পাওয়া যায়, সেক্ষেত্রে যদি শুধু আংশিক পরিবর্তন হয় এরকম, সেক্ষেত্রে হইতে পারে যে ওষুধ যেটা আমরা দিয়েছি সেটা পার্শিয়ালি সিলেক্টেড হয়েছে। কিন্তু যাদের লোয়ার লেভেল, স্বাস্থ্যের লেভেল একদম লোয়ার লেভেল, যেহেতু তাদের ডিফেন্স মেকানিজম উইক, যার কারণে ওই ওষুধের প্রতিক্রিয়াটা তার মধ্যে দেরিতে হয়, স্লোলি হয়, সেক্ষেত্রে হইতে পারে যে আমরা যে মেডিসিনটা দিয়েছি সেটা কারেক্ট, সেটা পার্শিয়ালি সিলেক্টেড হয়, হয়তো তার জন্য কারেক্ট মেডিসিনই আমরা দিয়েছি, কিন্তু তার এই যে ডিফেন্স মেকানিজমের উইকনেসের কারণে তার প্রতিক্রিয়াটা আমরা পাইতে দেরি করতেছি, স্লো রিঅ্যাক্টিং হচ্ছে। This organism may be unable to produce a strong immediate reaction. যেহেতু তার ভাইটাল ফোর্স দুর্বল, সেই জন্য সে ইমিডিয়েট কোনো
শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। Coincidentally, after only 1 month, the follow-up report seems unclear. এই কারণে অনেক সময় হতে পারে যে এই ধরনের কারণে 1 মাস তার জন্য যথেষ্ট টাইম না। 1 মাসের মধ্যে যে রোগীর যে ফলো-আপ রিপোর্ট যেটা থাকে সেখানে মানে আমরা পরিষ্কার চিত্র পাই না, অপরিষ্কার একটা চিত্র পাওয়া যায়। ইন বোথ অফ দ্য অ্যাফরমেনশন সিচুয়েশন, এই উপরের যে কোনো ঘটনাই ঘটুক, the best thing to do is to wait or give a placebo if necessary. এখন উপরে যে ঘটনাই হোক সেটা যদি এমন হয় যে তার স্বাস্থ্যের লেভেল ভালো, তার যে প্রতিক্রিয়াটা ওষুধটা আমরা দিয়েছি, ওষুধ দেওয়ার পরে রোগীর একটা দিকের শুধু পরিবর্তনের কথা বলছে যেটা সে শুরুতে বলে নাই, কারণ রিজার্ভ পেশেন্ট, হ্যাঁ, অত দীর্ঘদিনের কোনো ডিজিজ ছিল। নর্মালি আপার লেভেলের যে রোগী যারা থাকে তাদের মধ্যে ওষুধ দেওয়ার পরে যে তৎক্ষণাৎ যে প্রতিক্রিয়াটা হয় এবং সেই প্রতিক্রিয়াটা যদি একমুখী ছোটখাটো একটা মানের পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে ওষুধটা হয়তো পার্শিয়ালি সিলেক্টেড হয়। আর এই ক্ষেত্রে রোগী যেভাবে কথাটা বলতেছে, এমন কিছু সিমটমের উন্নতির কথা বলতেছে যেটা শুরুতে সে বলেই নেই। হ্যাঁ, এই ধরনের ইন্ট্রোভার্টেড রোগীরা বা বেশি বুদ্ধিজীবী রোগীরা এরকম বলতে পারে। তো সেই ক্ষেত্রেও হোক, অথবা যদি এমন হয় যে লোয়ার লেভেলের পেশেন্ট, তার ছোটখাটো হয়তো একটু পরিবর্তন হয়েছে, কারণ এই ক্ষেত্রে ডিফেন্স মেকানিজম যেহেতু দুর্বল, সেখানে হয়তো আমাদের ওষুধটা সঠিক, সেক্ষেত্রে দেরিতে আমাদের রেজাল্ট আসতে পারে। তো দুই ঘটনা যেটাই হোক, এটা 1 মাস মানে পরিষ্কার না, 1 মাসের জন্য এই অবস্থাটা বোঝাটা একদম পরিষ্কারভাবে বোঝা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে যেটা আমরা করব, আমরা একটু অপেক্ষা করব, আমরা রোগীকে প্লাসিবো দিব, প্লাসিবো দিয়ে ওয়েট করব। If the beginning of an amelioration becomes apparent, the pattern should be clearer in a month at the next follow-up. If the beginning of an amelioration becomes apparent, যদি শুরুতেই কোনো উপশম বাহ্যতা দেখা যায়, তো পরবর্তী ফলোআপে 1 মাস পর পরবর্তী ফলোআপে সেটা ক্লিয়ারার হবে, আরো পরিষ্কার হবে। আরো যেটা আনক্লিয়ার ছিল, পরবর্তী 1 মাসের ফলোআপে আমরা সেটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। If after another month the symptom that had ameliorated returns with no other noticeable reaction, the remedy had only a partial effect was incorrect. যদি আমরা আরো 1 মাস অপেক্ষা করার পরে যদি দেখি এই যে প্রথম মাসে তার যে মাইনর যে পরিবর্তনটা হয়েছিল, একটা সিমটমের উন্নতি হয়েছিল, পরের মাসে যদি দেখা গেল যে না, ওই উন্নতিটা আর দেখা যাচ্ছে না, রোগী পূর্বের অবস্থায় আবার ফিরে যাচ্ছে, তাহলে বুঝবো আমরা যে মেডিসিনটা দিয়েছিলাম সেটা তার জন্য কারেক্ট ছিল না, সেটা তার জন্য পার্শিয়াল ছিল। তো এই যে এরকম রিজার্ভ পেশেন্ট যারা, অথবা বেশি বুদ্ধিজীবী পেশেন্ট যারা 1 মাস পরে আইসা বলে যে আমার এই দিক পরিবর্তন হয়েছে, এমন একটা লক্ষণের কথা বলে যেটা রোগী শুরুতে বলতেই ছিল না, তো এরকম পরিবর্তন হয়েছে আপনি যদি দেখেন, সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি বোঝা যায় না এটাকে পার্শিয়ালি সিলেক্টেড হয়েছিল নাকি রোগীর মধ্যে অ্যাকচুয়ালি উন্নতি ঘটতেছে। তো এটা বোঝার জন্য আমরা আরো 1 মাস অপেক্ষা করব, আইটেম দিব। পরের মাসে এসে যদি দেখি যে সত্যিকার অর্থেই যদি প্রথম থেকেই তার এমুলেশন হয়ে থাকে, যেহেতু একটা সিম্পটম এমুলেশন ছিল, সেটা পরের ফলোআপে আরো উপশমগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো, যে সত্যিকার ভাবে যদি ওষুধটা সিলেক্টেড থাকে তাহলে বুঝতে পারবো যে না, রোগীর মধ্যে সেটা পজিটিভ কাজই করতেছে, রোগী ভালোর দিকেই যাচ্ছে। কিন্তু ওই যে একটা সিমটমের উন্নতি, সেটা যদি তার পার্শিয়ালি সিলেক্টেড মেডিসিন হয়, তাহলে পরবর্তী মাসে দেখা যাবে যে সেই উন্নতিটা আর ধরে রাখতে পারে না রোগীর অবস্থা আবার খারাপের দিকে গেছে, কারণ ওষুধ যেটা আমরা দিয়েছি সেটা রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, সেটা রোগীর জন্য পার্শিয়ালি সিলেক্টেড ছিল, যার কারণে ওষুধ আমাদের সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে। In general, a temporary amelioration of a chronic physical symptoms with no amelioration on the mental emotional plan or energy level is not a good
সাইন। একদম একটা সাধারণ নিয়ম হলো, যদি রোগীর কোনো ক্রনিক ফিজিক্যাল সিমটম কমে যায় কিন্তু একই দিকে অন্যদিকে দেখেন তার মেন্টাল ইমোশনাল প্ল্যানের উন্নতি হয় নাই, তার এনার্জি লেভেলের উন্নতি হয় না, এটা অ্যাকচুয়ালি ভালো সাইন না। তো আপনি অপেক্ষা করার পরে দেখলেন যে তার মেন্টাল ইমোশন লেভেলের পরিবর্তন হয় নাই, এনার্জি লেভেলের পরিবর্তন হয় নাই, হয়তো একটা ক্রনিক লক্ষণ তার মধ্যে কমে গেছে, এটা ভালো সাইন না। ইট ইন্ডিকেটস either a weak system ইমিউন সিস্টেম অর পুর চয়েস ইন দ্য রেমেডি সিলেকশন। যদি কোনো রোগীর মধ্যে আপনি এরকম দেখেন তার একটা ক্রনিক ফিজিক্যাল লক্ষণ শুধু কমেছে কিন্তু তার মেন্টাল ইমোশনাল লেভেলের পরিবর্তন হয় নাই, তার এনার্জি লেভেলের পরিবর্তন হয় নাই, তাহলে দুইটা জিনিস হইতে পারে। এক, হয়তো আপনি যে রোগীর জন্য ওষুধটা দিচ্ছেন সেই রোগীর ইমিউন সিস্টেম তথা ভাইটাল ফোর্সটাই অত্যাধিক দুর্বল, অথবা আপনি যে ওষুধটা সিলেকশন করেছেন রোগীর জন্য সেটা পুয়ার চয়েস হয়েছে, মানে সঠিকভাবে নির্বাচিত ওষুধ হয় নাই, আপনি ঠিক মতো ওষুধ সিলেকশন করতে পারেন নাই। ইন পেশেন্ট ফ্রম গ্রুপ ডি, যারা গ্রুপ ডি এর পেশেন্ট, দিস অবজারভেশন অলমোস্ট সার্টেনলি ইন্ডিকেট দ্যাট দ্য রং রেমেডি ওয়াজ প্রেসক্রাইবড। যদি গ্রুপ ডিতে আমাদের সবসময় মেইন প্যাথোলজি যেটা থাকে তার পরিবর্তন দেখতে হবে, তার মধ্যে অ্যাকচুয়ালি তার মেইন পরিবর্তনটা হয়েছে কিনা। তার ছোটখাটো মানসিক পরিবর্তন হলেও বুঝবেন যে ওষুধ ঠিক হয় নাই, বা অন্য কোনো একটা সিমটম, অন্য কোনো ক্রনিক হয়তো সিমটম কমেছে কিন্তু তার মেইন প্যাথোলজির কোনো পরিবর্তন হয় নাই, সেক্ষেত্রে আপনি বুঝবেন ওষুধটা প্রেসক্রাইব যেটা করেছেন সেটা সঠিক হয় নাই। বিকজ দ্য প্র্যাকটিশনার্স গোল ইজ টু পেলিয়েট দ্য পেশেন্টস মেইন কমপ্লেক্স। এক্ষেত্রে আমরা জানি গ্রুপ ডি রোগের প্যাথোলজি থাকে অনেক গভীরে, অনেক কমপ্লিকেটেড, অনেক ছড়ানো থাকে, যেরকম মেটাস্ট্যাটিক ক্যান্সার রোগী, হ্যাঁ, বা হয়তো তার এই যে এমএনডি রোগী, মোটর নিউরন ডিজিজের রোগী, এই ধরনের রোগীতে প্যাথোলজিটা হয়েছে মুখ্য এখানে, আর মেইন যে প্যাথোলজি তার পরিবর্তনটাই মুখ্য এখানে। তো সেখানে আমাদের যদি এই ধরনের রোগীকে আমরা ভালো করতে পারি না, কারণ এই ধরনের রোগীকে ভালো হওয়ার মতো না, এই ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্যটাই থাকে তার মেইন যে প্যাথোলজি তার উপশম দেওয়া। এখন আপনার গোলই হলো উপশমমূলক চিকিৎসা, যেহেতু রোগী ভালো হবার না, সেখানে আপনি রোগীকে ওষুধ দিচ্ছেন, তার ক্যান্সার সিমটম বেড়েই চলছে, অথচ রোগী যদি এসে বলে যে আমার কানের চুলকানি কমছে, তাহলে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না, কারণ এই ক্ষেত্রে ওষুধটা আমরা যে কারণে দিয়েছিলাম সেই কারণটাই, মূল উদ্দেশ্যটাই আমাদের পূরণ হয় না, ওষুধটা আমাদের এখানে কারেক্ট হয় না। তো এখানে ছোটখাটো পরিবর্তন সেগুলো সিগনিফিকেন্স না, এগুলো কোনো গুরুত্ব বহন করে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি খুঁজে বের করতে হবে। ওয়েটিং ফর এ পসিবল পজিটিভ ডেভেলপমেন্ট ইজ নট অ্যাডভাইজেবল। এক্ষেত্রে আপনি রোগীর মধ্যে আরো পজিটিভ ডেভেলপমেন্ট হবে এই আশায় আপনি তাকে অপেক্ষা করা বা প্লাসিবো দিয়ে অপেক্ষা করা, সেটা এখানে অ্যাডভাইজেবল না। ইট ইজ আনলাইকলি দ্যাট অ্যান অর্গানিজম with such a low immune system can generate a curative reaction after a long period of waiting. এটা আনলাইকলি, এটা অস্বাভাবিক ঘটনা যে এরকম প্যাথোলজি যেগুলো আছে, যেখানে এরকম মেটাস্ট্যাটিক ক্যান্সার বা সিভিয়ার প্যাথোলজি, কমপ্লিকেটেড প্যাথোলজি, সেখানে আপনি প্লাসিবো দিয়ে অপেক্ষা করবেন যে অনেক দিন পরে অপেক্ষা করার পর রোগীর মধ্যে কিউরেটিভ রিয়াকশন হবে, এই ধরনের ঘটনা এখানে অস্বাভাবিক, এই ধরনের ঘটনা এক্ষেত্রে ঘটে না। রোগীটাই যে প্যাথোলজিতে ভুগতেছে সেটাই হলো তার একদম কঠিন অবস্থা, খুব কমপ্লিকেটেড, খুব সিভিয়ার অবস্থা। এক্ষেত্রে রোগীকে আমরা ভালো করার আশা করতে পারি না, সেখানে আমাদের উদ্দেশ্যটাই থাকে রোগীকে শুধু উপশমমূলক চিকিৎসা করা। সেখানে রোগীর মধ্যে একটা ছোটখাটো কিছু পরিবর্তন দেখলেন বা ছোট্ট একটা অন্য কোনো একটা ক্রনিক সিমটমের পরিবর্তন দেখলেন, সেটা দেখেই আপনি যে প্লাসিবো দিয়ে অপেক্ষা করবেন, এটা এক্ষেত্রে আপনি এবং অপেক্ষা করবেন এবং পরবর্তীতে তার কিউরেটিভ অ্যাকশন হবে এরকম কিছু আশা করতে পারেন না। এক্ষেত্রে আপনাকে এই ধরনের অপেক্ষা করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওষুধ চেঞ্জ করতে হবে। তাহলে অবজারভেশন 15-তে আমরা যে জিনিসটা পড়লাম সেটা হলো
যে রোগী যদি বুদ্ধিজীবী না থাকে, রোগী যদি বেশি পণ্ডিত বা এই মানে এরকম রিজার্ভ রক্ষণশীল। চাপা স্বভাবে না থাকে, এরকম যদি না থাকে, হ্যাঁ, তাহলে রোগী যদি আয়সা বলে যে আপনি যে ওষুধটা দিয়েছেন সেটা আমাকে শুধু টেম্পোরারিলি কিছু মানে মানে দেখলেন রোগীর মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, সেটা মাইনর পরিবর্তন, ছোটখাটো কিছু পরিবর্তন রোগীর মধ্যে হয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তার বড় ধরনের তার পরিবর্তন হয় নাই, মেন্টাল ইমোশনাল লেভেলের বা এনার্জি লেভেলের এগুলোর কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, তাহলে তো আমরা শুরুতেই যদি আপার মোস্ট লেভেলের রোগী হয়, তার ওভারঅল স্বাস্থ্যের অবস্থা যদি ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করি যে রোগীর যে ওষুধটা দিয়েছে তার জন্য একদম যথাযথ হয় নাই, সেক্ষেত্রে পার্শিয়ালি সিলেক্টেড হয়েছে, আমরা রোগীর সিমটমগুলো আবার ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আমরা কি করব, নতুন ওষুধ সিলেকশন করি। এটি আমরা আগে পড়ে আসছি, এবং এই যে ভুল ওষুধ দেওয়ার কারণে তাদের মধ্যে যে পরিবর্তন নতুন সিমটম বেড়েছিল সেগুলাকে আমরা বিবেচনায় রাখবো না, আমাদের অরিজিনাল সিমটম বিবেচনা করি আমরা ওষুধ দিব। কিন্তু এরকম ঘটনা যদি কোনো এরকম পেশেন্টদের মধ্যে পান যে রুগীটা বেশি বুদ্ধিজীবী, পাকনা বেশি, বা খুব রিজার্ভ, কথাবার্তায় সে বলতে চায় না, আনকমিউনিকেটিভ, হ্যাঁ, চাপা স্বভাবের, সেক্ষেত্রে একটা কনফিউশন থেকে যায় অ্যাকচুয়ালি কি সেটা রোগীর মধ্যে সত্যিকার কিউরেটিভ অ্যাকশন হয়েছে, সত্যিকারই কি উপশম শুরু হয়েছে, নাকি এটা তার সাময়িক কোনো উপশম হয়েছে পার্শিয়ালি ওষুধ সিলেকশন করার কারণে, সেটা প্রথম মাসের সিলেকশনে আপনি বুঝতে পারবেন না, কারণ রোগী বুদ্ধিজীবী, রোগী সাই, রোগী রিজার্ভ। এই জন্য এই জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য আপনি হয়তো প্লাসিবো দিয়ে আরো 1 মাস অপেক্ষা করবেন। ঠিক আছে, অপেক্ষা করলে যদি দেখেন সত্যিকার অর্থেই প্রথম থেকেই তার উন্নতি যদি হয়ে থাকে, তাহলে 1 মাস, আরো 1 মাস পরে সেটা আরো সুস্পষ্টভাবে প্রকাশ পাবে যে রোগীর মধ্যে সত্যিকার অর্থেই উন্নতি ঘটছে। আর যদি দেখেন না ছোটখাটো পরিবর্তন লক্ষণ চলে গেছে, রোগীর যথারীতি সেই আগের যে অসুস্থতা অবস্থা সেদিকেই সেটাতেই ভুগছে, তাহলে বুঝবেন যে আপনার ওষুধ পার্শিয়ালি সিলেক্ট হয়েছিল, যার কারণে পার্শিয়াল কোনো দিকে উপশম দিয়েছিল। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তার ডিটেলস আবার ভালোভাবে নিয়ে আপনাকে সঠিক ওষুধ সিলেকশন করতে হবে। আর যদি থাকে, যদি গ্রুপ মানে একদম লোয়ার লেভেলের রোগী থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখব, সেক্ষেত্রে আমরা শুরু থেকেই যদি দেখি যে রোগীর মধ্যে এই ছোটখাটো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তার যে মেইন প্যাথোলজি যে তার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে যে একদম গ্রুপ ডি এর ক্ষেত্রে সেক্ষেত্রে এই ছোটখাটো পরিবর্তন কোনো বিষয় না। হ্যাঁ, এখানে আমাদের মেইন প্যাথোলজিটা আগে দেখতে হবে, দেখে যদি দেখি যে এখানে কোনো পরিবর্তন হয় নাই, সেখানে এটা আপনার জন্য ওয়াইজ হবে না, আপনার জন্য ঠিক হবে না যে এগুলারে এই আশায় বসে থাকে যে অপেক্ষা করি, তাতে হয়তো রোগীর হয়তো কিছুদিন পরে যে তার কিউরেটিভ রিয়াকশন শুরু হবে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে গ্রুপ ডি এর রোগী, যেখানে মেইন উদ্দেশ্য হলো আমাদের উপশমমূলক চিকিৎসা করা, সেখানে আমরা মেইন প্যাথোলজির উপশম হলে কিনা সেই দিকেই খেয়াল করব, এবং যদি দেখি কোনো উপশম না থাকে তাহলে হয়তো আমরা ওষুধ চেঞ্জ করব। আবার ধরেন কিছু রোগী হইতে পারে যে তাদের কি বলে একদম গ্রুপ ডি এর না, তাদের হয়তো কি বলে যে প্যাথোলজি একটু ডিপার লেভেলে আছে, ভাইটাল ফোর্স হয়তো কিছুটা দুর্বল, সেক্ষেত্রে মানে তার যে উন্নতিটা কিছু উন্নতি হয়েছে, সেক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে আমরা অপেক্ষা করে দেখব, একদম গ্রুপ ডি এর রোগী না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভাইটাল ফোর্স কিছুটা দুর্বলতার কারণে তার হয়তো স্লোলি তার হয়, উন্নতিটা ঘটে। তো সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করলে যদি 1 মাস পরে দেখি যে না উন্নতি আরো চলতেছে, তাহলে তো বুঝবো যে ঠিক আছে ওষুধ। আর যদি দেখি যে না উন্নতি চলতেছে না, তার লক্ষণ বেড়ে গেছে, তাহলে আমরা ওষুধ সিলেকশন আমাদের ভুল হয়েছে সেইটা ধরে নিয়ে আমরা নতুন ওষুধ সিলেকশন করব। আজকে এই দুইটাই থাক। অবজারভেশন 16 আমরা পড়ে ফেলতে পারি, এটা একদম ছোট আছে, অবজারভেশন 16টা পড়ে ফেলি। অবজারভেশন 16 কি ছিল, ইমপ্রুভমেন্ট অফ এ মাইনর ফিজিক্যাল সিমটম উইদাউট এনি আদার চেঞ্জেস ইন এক্সট্রোভার্টেড পেশেন্ট।
এতক্ষণ তো পড়লাম যে যে রিজার্ভ পেশেন্ট যারা, শাই পেশেন্ট যারা, তাদের ঘটনা। আর যদি দেখেন এক্সট্রোভার্টেড, যেটা হচ্ছে আবার বেশি প্রকাশ করে, হ্যাঁ, রোগীর সাথে বেশি, ডাক্তারের সাথে বেশি মানে যোগাযোগ স্থাপন করে যারা বেশি, হ্যাঁ, নিজের জাহির করে বেশি, এই ধরনের রোগীরা যদি আবার আইসা বলে যে আমার মধ্যে ছোটখাটো পরিবর্তন হয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলা থাকে প্লাসিবো ইফেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলা থাকে প্লাসিবো ইফেক্ট, যে রোগীর সত্যিকার হয়তো তার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু রোগী বেশি কথা বলে তো ডাক্তারের সাথে, ডাক্তারকে খুশি করার জন্য বা নিজেকে দেখানোর জন্য, না আমি ভালো হব, বেশি উদ্যমী যারা রোগী, হ্যাঁ, এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে না আপনার ওষুধ খেয়ে আমার তো কিছু কিছু পরিবর্তন হওয়া শুরু হয়েছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন যে সত্যিকার অর্থে তার মূল লক্ষণের কোনো পরিবর্তনই হয় না। তো এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম এক্সট্রোভার্টেড রোগীদের মধ্যে ছোটখাটো পরিবর্তন বলে, তাহলে বুঝে নেবেন এগুলা প্লাসিবো ইফেক্ট। এটা আসলে ওষুধ আপনার সিলেকশন সঠিক হয় নাই, রোগী প্লাসিবো ইফেক্টের কারণেই হয়তো এই ধরনের উন্নতির কথা বলতেছে। তাহলে রোগী ইন্ট্রোভার্টেড কিনা, শাই কিনা, রিজার্ভ কিনা, অথবা রোগী এক্সট্রোভার্টেড কিনা, সেগুলোর উপর ভিত্তি করেও আমাদের মূল্যায়নটা আলাদা হইতে পারে। This situation can be observed on all levels of the health and is similar to observation 15. In this scenario, the extroverted patient has a great desire to please the doctor. এখানে যারা বেশি মানে বেশি extroverted যারা, তারা ডাক্তারকে খুশি করতে চায়, and reports that she has improved. আমার রোগীকে বলে যে ডাক্তারকে যে হ্যাঁ আমার অবস্থা উন্নতি হইতেছে, or she needs confirmation that she is doing much better. তো সে অনেক ভালো করতেছে, এটাই সে চায়। When question তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন, the woman conveys unconvincing improvement, এমন কিছু ইমপ্রুভমেন্টের কথা বলেন যেগুলো কনভিন্সিং না। It only certain area or in a minor symptom, দেখুন একটা বিশেষ কোনো এরিয়ার অথবা ছোটখাটো কোনো সিমটমে তার উন্নতির কথা সে বলতেছে। There are no changes in the main complaint, তার যে প্রধান যে লক্ষণ ছিল সেখানে তার কোনো উন্নতি আপনি দেখতে পাবেন না। However, on her or her general energy, এবং তার জেনারেল এনার্জির মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। There is also no improvement in the patient's phobia or other mental emotion symptoms. এমনকি দেখতে তার ওভারঅল যে এনার্জি লেভেল সেখানে পরিবর্তন দেখবেন না, তার মেন্টাল ইমোশনাল যে সিমটম সেখানে পরিবর্তন দেখবেন না। হয়তো রোগী আগে অনেক ধরনের ফোবিয়াতে আক্রান্ত ছিল, বিভিন্ন ভীতিকর অবস্থা তার মধ্যে ছিল, অনেক জিনিস সে ভয় পাইতো, সেখানে কোনো ইমপ্রুভমেন্ট নাই। হয়তো রোগী এমন এরিয়ার ইমপ্রুভমেন্টের কথা বলতেছে যেগুলো ছোটখাটো বা আপনার মেইন কমপ্লেন্টস না। রোগী অ্যাকচুয়ালি ডাক্তারকে সন্তুষ্ট করতে চায় যে না আপনার চিকিৎসায় আমি ভালো হচ্ছি, আর বেশি এক্সট্রোভার্টেড। In this type of cases, the homeopath can be certain that the remedy she or he administered was the wrong one and the result is merely a placebo effect. এরকম যদি হয় তার ডাক্তারকে বুঝে নিতে হবে যে ওষুধটা দিয়েছে সেটা সঠিক হয় নাই, রোগীর মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে এটা শুধুই তার প্লাসিবো ইফেক্ট। Although the patient is enthusiastic and gives a positive report, there are no real sense. যদিও রোগীটা খুব উদ্যমী, হ্যাঁ, এবং সে পজিটিভ রিপোর্ট দেয়, কিন্তু সত্যিকার অর্থে তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। নো অ্যাগ্রাভেশন অর রিয়েল এমিউনেশন, তাদের মধ্যে কোনো অ্যাগ্রাভেশন হয় না এবং সত্যিকার উপশম হয় না। সাচ কেসেস মাস্ট বি রি-ইভালুয়েটেড। এরকম রোগী যদি থাকে তাহলে তার কেসটাকে আপনি আবার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করবেন। when there is no change in a general symptom, যদি তার জেনারেল লক্ষণে কোনো উন্নতি না পান, তার খাবারের ইচ্ছা অনিচ্ছায় যদি পরিবর্তন না পান, তার রোগী আগে কিছুই খাইতে পারতো না, হ্যাঁ, দেখেন যে সেই অবস্থায় আছে, আর যদি খাওয়ার পরিবর্তন হচ্ছে তাহলে তো তার জেনারেল একটা ইমপ্রুভমেন্ট পাইলে। নো জেনুইন ইমপ্রুভমেন্ট যদি পান ইন এনি মাইনর লোকাল সিমটমস and no emulation on the mental emotional plan or the energy level, the conclusion is negative. It suggests that the wrong remedy was administered despite the strong influence on the patient's organism because the effect was only partial. তো যাই হোক, আপনি এই ধরনের রোগী যদি দেখেন যে সত্যিকার অর্থে তার মধ্যে কোনো উন্নতি হয় নাই, এগুলো খুব ভালোভাবে আপনি রি-ইভ্যালুয়েশন করবেন, পুনর্মূল্যায়ন করবেন, তার জেনারেল লক্ষণের কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখবেন। যখন দেখবেন জেনারেলের কোনো উন্নতি হয় না,
তার খাদ্যের ইচ্ছা অনিচ্ছার কোনো পরিবর্তন হয় নাই, অ্যাকচুয়ালি তার যে লোকাল মাইনার সিমটম ছিল সেগুলোতে কোনো উপশম হয় নাই, তার মেন্টাল ইমোশনাল প্ল্যানের, তার এনার্জি লেভেলের কোনো পরিবর্তন হয় নাই, এক কথায় কনক্লুশন ইজ নেগেটিভ। তার অবস্থা মানে আপনি যে দিচ্ছেন তার এক কথায় তার উপসংহারে আমরা বলতে পারি তার অবস্থা যা আছে সেটা নেগেটিভ ইফেক্ট হয়েছে। তাহলে এটা বুঝতে হবে যে আপনি ওষুধ যেটা দিয়েছেন সেটা আপনার ভুল হয়েছে, যদিও রোগীর কিছু যেহেতু সে কমিউনিকেটিভ বেশি বেশি এক্সট্রোভার্টেড, সে হয়তো আপনাকে কিছু পজিটিভ কথা বলতে পারে। এই ইফেক্টগুলো শুধুমাত্র পার্শিয়াল থাকবে। দ্য কেস মাস্ট বি রিঅ্যাসেস উইদাউট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্স সিমটমস। তো রোগীটাকে পুনর্মূল্যায়ন করতে হবে, তার যে উইদাউট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্স, তার মধ্যে যে সিমটমের কিছু পরিবর্তন কথা বলতেছে সেগুলোর কোনো ব্যাখ্যা বিশ্লেষণে না, যে মূল যে লক্ষণগুলো ছিল তার উপর ভিত্তি করেই আমরা ওষুধ চেঞ্জ করব। তো এই ছিল অবজারভেশন 16। আমরা এরপরে অবজারভেশন 17 থেকে শুরু করবো, যে একদিনে শেষ করে ফেলা যায় কিনা, এগুলো আর পড়তে ভালো লাগতেছে না, এগুলো ছোটখাটো আছে। আসসালামু আলাইকুম মাহাতারা মুতুর্ক। জি স্যার। আচ্ছা, ওই যে আমারে তো আপনি কান আছেন? জ্বালাপাড়া, আমার কান জ্বালাপাড়া করে ভাইলো পোলা পারলে যে আপনি পিডিএফ এ দেন না কেন এইটার, যেটা পড়াইতেছেন এখন? এফিডেভিট দিয়ে দিছি তো, কবে দিছেন? অবজারভেশন অনেকদিন 13 আগে দিয়ে দিছে। দিছি তো। না না দেন, আপনি বলছিলেন দিবেন কিন্তু দেন নাই। দিছে স্যার, আচ্ছা, দিছে। তাহলে আমার পড়াই দিন তো, আমি মনে হয় দেন নাই, আমি একটা চান্স পেয়ে গেলাম আজকে। শুনেন, চান্স অবজারভেশন 13 দিয়ে দিছি, আর যারা চাইতেছে তারা অবজারভেশন 13 এর পরের গুলা চাইতেছে, পরের গুলা তো করাই হয়নি। ওইটাই তো মানে আগে মানে আগে যে দিছিলেন যেটা, আগে দিছিলেন যেটা যে 100 কত পাতা বা যখন, ওইটা না এরপরেরটা হ্যাঁ, বাকিটুকু সেটা বলতে আগে দিছেন তো অনেক বাকিগুলো আগে, তো সেটা করা তো। হয় নাই। ও হ্যাঁ, আমি 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 মানে সেটাই বলতেছি চ্যাপ্টার যেটাই যে চ্যাপ্টার 13 যে পড়তেছি এটা তো দিয়ে দিছি। আচ্ছা, মানে আপনি যে ফার্স্টে দিয়েছিলেন সেটা কত পাতা পর্যন্ত, মানে কত চ্যাপ্টার পর্যন্ত? সেটা চ্যাপ্টার 12 পর্যন্ত ছিল, আচ্ছা, এখন 13 থেকে পরবর্তীতে বাকি চ্যাপ্টার যা আছে, 13 দিয়েছে। 13 দিছে আছে, এন্ড 13 থেকে বাকি যা আছে একবার দিয়ে দিলে তো হয়ে যায়। আপনি বানাই দিবেন? আমি তো পারি না। আচ্ছা, আপনার আস্তে আস্তে সময় কোনো নেই। অসুবিধা, আচ্ছা অসুবিধা নেই। এই কাদের ভাই 13টা দিয়ে দিন তো আমি একটু। 13 তো দিয়ে 13 দিছি, এই বোঝে না দিয়ে কেন বুড়াটা? স্যার দিয়ে দিছে, আমি আবার এখন দিয়ে দিলাম। স্যার দিয়ে আচ্ছা দিছে, হ্যাঁ, ওইটা স্যারের ওইটাই দিয়ে আচ্ছা দিলাম। ঠিক আছে, আমি আমার ইনবক্সে দিয়ে দেন স্যার একটু। 13 তো দিয়ে দিছি অনেক আগেই, যেটা আমি আচ্ছা পড়াইতেছি আচ্ছা। এতদিন ধরে, এটা বহুত আগেই দিয়ে দিছি। ও আমি আমার এখন ভাবছি ওই যে কেউ ওইদিন কেউ বললেন না, মানে আপনি তো ওইদিন বলছিলেন কি বেশি যে উৎসাহী আছে না, হ্যাঁ। বেশি উৎসাহীরা চাইতেছে একদম লাস্ট পর্যন্ত দিতে, ওই ও লাস্ট পর্যন্ত আচ্ছা, তো করা হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি, বুঝতে পারছি। বয়স হয়েছে তো ভুলে যাই। হ্যাঁ স্যার। আর আপনারা বলছি না আমারে কানাডায় নিয়ে যান, আমি আপনার চেম্বারে অ্যাসিস্ট্যান্ট থাকবো, আর আমি ড্রাইভ করতে পারি, আপনি গাড়ি চালাই দিতে পারবো। কত মানুষকে কানাডা নিয়ে গেলেন আর আমারে নিয়ে গেলেন না। আমার ওই যে একটা ছোট ভাই, চাচাতো ভাইয়ের এক ছেলে, ও রাজশাহী ইউনিভার্সিটিতে। ওটা ধরে না তো, ওই সায়েন্স অফ হেলথ, এটা স্যার এই একই বই, জাস্ট দুইটা চ্যাপ্টার এদিক ওদিক। আচ্ছা আমরা ঠিক আছে। ওইটা আমরা পড়লে এই বই পড়তে, লেভেলস অফ হেলথটা একটু বুঝতে সহজ হবে আর কি। জি বললাম আমি স্যার এই বই থেকে রিডিং হ্যালো, করতে পারবো। হ্যালো, নিউ মডেল হেলথ অ্যান্ড ডিজিজ। হ্যাঁ, এই বইটা যখন বাইরের থেকে আনছিলাম, বিমান আনছিল ফার্স্টে, আনার পরে ওইটা আমরা ফটোকপি করছিলাম, আলিগড় লাইব্রেরি বিক্রি করছে, এটা তো নীলক্ষেতে পাওয়া যায়, নিউ মডেল হেলথ অ্যান্ড ডিজিজ। তারপরে এটার পিডিএফও বানাইছিলাম আমি ফুল বইয়ের, খুঁজে দেখবো আছে কিনা পিডিএফটা। আর আমরা যে যে কথাটা আজকে স্যার আপনি বললেন, যে এই যে মানুষ যে বিভিন্ন রকম হয়, কেউ এক্সট্রোভার্ট কেউ ইন্ট্রোভার্ট, এটার উপর স্যার খুব বেশি একটা নাই। এই এই ব্যাখ্যাগুলো বলার সময় বা এই প্রত্যেকটা অবজারভেশন পড়ানোর সময়
হয়তো স্যার দু একটা এক্সাম্পল দিতেন, কিন্তু খুব বেশি পরিবর্তন নাই স্যার, এরকমই। আর ওই আমরা যখন ডেফিনিশন এন্ড মেজার অফ হেলথ একটা চ্যাপ্টার আছে স্যার, ওটা ইজি, ওটা পড়লে সবার জন্য বোঝা সহজ হবে। যদি বলেন আমি ওটা রিডিং করতে পারবো, কিন্তু স্যার আমি এর বেশি পারবো না। আচ্ছা, আজকে শেষ করে দেই। আপনারা ম্যাথামেটিকে পড়লে পড়েন। হ্যাঁ, আমি বিদায় নেই। নেক্সট বুধবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।